হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস বা সনেট 16 নিয়ে। এই সনেট 16 ফার্স্ট প্রিন্ট করা হয়েছিল 1673 খ্রিস্টাব্দে এবং এই কবিতাটা লেখা হয়েছিল 1650-এর দশকে, যখন মিল্টন অন্ধ হয়ে গিয়েছিলেন। এই কবিতাতে মিল্টনের স্ট্রাগল দেখানো হয়েছে এবং তার যে ফ্রাস্ট্রেশন অন্ধ হওয়ার পরে এবং ঈশ্বরের প্রতি বা গডের প্রতি তার যে সার্ভিস সেটা তিনি ঠিকঠাক করতে পারছেন না, এই যে হতাশা, এই হতাশা এই কবিতায় প্রকাশ করেছেন। কবি জন মিল্টন সম্পর্কে বলতে গেলে তিনি 1608 খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন এবং তোমরা দেখতে পাচ্ছ যে 1652 খ্রিস্টাব্দেই তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অর্ধেক বয়স যেতে না যেতেই তিনি অন্ধ হয়েছিলেন। তাহলে চলো কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ি এবং বোঝার চেষ্টা করি এখানে কবি কি বলতে চেয়েছেন। এই কবিতাটি পেত্রার্কান বা ইটালিয়ান সনেট স্টাইলে লেখা হয়েছে, অর্থাৎ প্রথমে এখানে 8টি লাইন যেটিকে অক্টেভ বলা হচ্ছে এবং শেষ 6 লাইন সেস্টেট, এইভাবে কবিতাটাকে সাজানো হয়েছে। প্রথম লাইনে কবি বলছেন, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট। এখানে লাইট বলতে আইসাইটকে বোঝানো হয়েছে, আর স্পেন্ট মানে হচ্ছে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ তার যে দৃষ্টিশক্তি সেটা চলে গিয়েছে। যখন আমি বিচার করছি যে আমার দৃষ্টিশক্তি চলে গিয়েছে, আর হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। আর মানে হচ্ছে বিফোর, এটা আগেকার ফর্ম। আর অর্থাৎ বিফোর হাফ মাই ডেজ, অর্থাৎ আমার বয়স অর্ধেক হওয়ার আগেই আমার দৃষ্টিশক্তি চলে গিয়েছে। ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট। এখানে ট্যালেন্ট বলতে একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে। একটা বাইবেলের স্টোরি অনুযায়ী একটি ধনী মার্চেন্ট তার 3 চাকরকে সেই সময় অর্থ দিয়েছিলেন। এখানে সেই সময় ট্যালেন্ট বলতে বোঝাতো একটা ভালো ইনভেস্টমেন্ট অফ মানি। সেই ইনভেস্টমেন্ট অফ মানি দিয়েছিলেন তার চাকরদেরকে এবং তাদেরকে বলেছিলেন, আমি বাইরে যাচ্ছি এবং কয়েকদিন পর যখন আমি ফিরে আসব তখন তোমাদের কাছ থেকে আমি এটা রিটার্ন নেব, তোমরা এটা কিভাবে ইউজ করছো সেটা আমি দেখব। তো 3 জনের মধ্যে 2 জন চাকর সেই টাকাটাকে ভালোভাবে ইউজ করেছিল, সেই ট্যালেন্টটাকে, এবং 3 নাম্বার যে চাকর ছিল সেই চাকরটা কিন্তু তার যে টাকা সেটাকে সে মাটির মধ্যে পুঁতে রেখেছিল এবং সেটাকে সে ইউজ করতে পারেনি। তার ভয় হয়েছিল যদি সে সেটা ইউজ করতে যায় তাহলে সেটা সে কিন্তু হারিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো মালিক যখন ফিরে এলো তখন দেখলো যে তৃতীয় চাকরটি সেই টাকাটি ব্যবহার করেনি। তার ফলে তিনি খুব রাগলেন এবং রেগে সেই চাকরকে তিনি মৃত্যুদণ্ড দিলেন। তাহলে সেই জন্য এখানে বলছে মিল্টনের এখানে ট্যালেন্ট বলতে বোঝাচ্ছে তার যে স্কিল অফ রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার তার যে দক্ষতা, এইটা এখানে মিল্টনের ট্যালেন্ট। মিল্টন এখানে বলছেন, অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড লজড উইথ মি ইউজলেস। এবং আমার যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভাটা কিন্তু ইউজলেস হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। যেহেতু আমার চোখ নেই সেই জন্য আমি কবিতা লিখতে পারবো না এবং তার ফলে ঈশ্বরের সেবা কিন্তু আমি করতে পারবো না। দো মাই সোল মোর বেন্ট, যদিও আমার আত্মা, আমার হৃদয়, আমার মন চাইছে সেবা করতে, টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, মেকার মানে হচ্ছে গড, গডের সেবা করতে, অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, এবং আমার যে অ্যাকাউন্ট মানে হচ্ছে তার যে দক্ষতা, তার যে অ্যাকমপ্লিশমেন্ট অফ রাইটিং, মানে সে যে লেখার ক্ষেত্রে যে দক্ষতাটা অর্জন করেছে সেই অর্জনটা সে কিন্তু দেখাতে চাইছে, কবিতা লিখে গডকে সেবা করতে চাইছে। হি রিটার্নিং চাইল্ড, এবং গড লেস্ট হি রিটার্নিং চাইল্ড, গড হয়তো আমাকে তিরস্কার করবেন আমার এই যে প্রতিভা আমি ইউজ করতে পারছি না বলে। ডথ গড এক্স্যাক্ট ডে লেবার লাইট ডিনাইড, এখানে ডে লেবার বলতে মিল্টন নিজেকে বুঝিয়েছেন। বলছে ঈশ্বর কি আমাকে কি আদেশ করবেন? লাইট ডিনাইড মানে হচ্ছে আমাকে যে দৃষ্টিশক্তি আমাকে যে দেওয়া থেকে বাধা দেওয়া হয়েছে, আমাকে যে দৃষ্টিশক্তি দেওয়া হয়নি, ছিনিয়ে নেওয়া হয়েছে। আই ফন্টলি আস্ক, আমি এটা খুব সাবমিসিভলি অর্থাৎ খুব ভক্তি ভরে জিজ্ঞাসা করছি। বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার, এবং পেশেন্স মানে হচ্ছে এখানে আমার যে স্থিরতা, টু প্রিভেন্ট দ্যাট মারমার সেই যে বিড়বিড় মানে করছি আমি। তারপরে পরেই মিল্টন বলছেন,
গড ডথ নিড গড ডথ নট নিড আইদার ম্যানস ওয়ার্ক অর হিজ ওন গিফটস। বলছে ঈশ্বরের প্রয়োজন পড়ে না কোনো মানুষের কাজ বা কোনো মানুষের যে গিফট, তার যে পুরস্কার, সেই গিফটের আশা বা উপহারের আশা গড কিন্তু করেন না। হু বেস্ট বিয়ার হিজ মাইল্ড ইয়ক, দে সার্ভ হিম বেস্ট। এখানে ইয়ক কথাটার মানে হচ্ছে শাসন, অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরের শাসনকে চুপিসারে ঈশ্বরের শাসনকে মেনে নেয়, দে সার্ভ হিম বেস্ট, তারাই সব থেকে ভালো সেবা করে ঈশ্বরের। অর্থাৎ এখানে মিল্টনের দৃষ্টিশক্তি চলে গিয়েছে। এই দৃষ্টিশক্তি চলে যাওয়াটাকে যদি মিল্টন মেনে নেয়, তাহলে ও কিন্তু ঈশ্বরের কথা শুনছে, তার সেবাই করছে। হিজ স্টেট ইজ কিংলি। এখানে বলছে যে ঈশ্বরের যে রাজত্ব, তার যে মানে গাম্ভীর্য, সেটা কিন্তু একদম রাজার মতো, তিনি হচ্ছেন রাজা। থাউজেন্ডস অ্যাট হিজ বিডিং স্পিড অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশেন উইদাউট রেস্ট। এখানে থাউজেন্ডস কথাটা হচ্ছে এঞ্জেলসদের কথা বলেছে। এঞ্জেলসরা কি করে? বিডিং স্পিড মানে হচ্ছে তার রিকোয়েস্টে, হ্যাঁ, তার অর্ডারে কি করে? পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশেন উইদাউট রেস্ট, তারা ল্যান্ড এবং ওশেনে ঘোরাফেরা করে। উইদাউট রেস্ট মানে কোনো রকম বিশ্রাম না নিয়েই। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। তারাও সেবা করে যারা অপেক্ষা করে, দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে ঈশ্বরের আদেশের। অর্থাৎ এখানে নিজের কথা বলেছেন যে আমি দৃষ্টিশক্তির আশায় দাঁড়িয়ে আছি, আমিও এক ধরনের সেবাই করছি। তাহলে আমরা দেখলাম এই কবিতাতে মিল্টন যে শুধুমাত্র তার যে যন্ত্রণা, দৃষ্টিশক্তি হারানোর পরে সেইটার উপরে জোর দিচ্ছেন তাই নয়, এখানে তিনি ভয় করছেন যে ঈশ্বরের দ্বারা তিনি পানিশড হবেন, তার নিজের যে ক্যাপাবিলিটি বা নিজের যে ট্যালেন্ট, সেটাকে তিনি দেখাতে পারছেন না কবিতা লেখার মাধ্যমে, তার জন্য তিনি পানিশড হতে পারেন, শাস্তি পেতে পারেন, সেটাও ভয় করছেন। তাহলে এইখানে মিল্টন তার ডিভোশন শো করছে কার প্রতি? গডের প্রতি। এবং গডের যে পাওয়ার, সেই পাওয়ারটাকেও এখানে দেখিয়েছেন মিল্টন খুব সুন্দরভাবে। আশা করি কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। যদি সুবিধা হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানাবে, এবং অন্য কোনো কবিতা সম্পর্কে যদি তোমরা জানতে চাও সেটাও তোমরা জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।